নমস্কার। আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা আছেন শ্রীর সাথে। আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব বিষয়টি হলো কাউন্সেলিং কখন এবং কার করা প্রয়োজন। আমি কাউন্সেলিং করাতে যাচ্ছি মানে কি আমার মাথা খারাপ হয়ে গেছে বা আমি পাগল? না, তা একেবারেই নয়। যে কোনো ব্যক্তির যে কোনো মুহূর্তে সমস্যা হতে পারে এবং সেই সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্য কাউন্সেলিং করতে হবে এবং কাউন্সেলিং করা প্রয়োজন। তো একটা বিষয় সম্পর্কে কিন্তু আমরা কম বেশি সবাই জানি যে মহাভারতে যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে যাচ্ছেন এবং সেই যুদ্ধক্ষেত্রে গিয়ে তাকে মেন্টালি যে সাপোর্ট দিচ্ছেন বা বোঝাচ্ছেন যুদ্ধক্ষেত্রে যে শ্রীকৃষ্ণ নিজে সেই মুহূর্তে যুদ্ধ করছেন না। তো শ্রীকৃষ্ণ বারবার যেটা করছেন অর্জুনকে মানসিকভাবে সহায়তা করছেন যে তাকে কেন যুদ্ধ করতে হবে, তার আত্মীয় পরিজনের বিরুদ্ধে গিয়ে সেই মুহূর্তে কেন তার যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করা প্রয়োজন সেই বিষয়ে তাকে বোঝাচ্ছেন প্রতিটা মুহূর্তে। ঠিক সেই রকম অনেক ব্যক্তির মধ্যে অনেক পারদর্শিতা থাকে, অনেক দক্ষতা থাকে, কিন্তু কোনো কোনো মুহূর্তে তারাও ভেঙে পড়েন বা তাদেরও মানসিকভাবে একটু সহায়তার প্রয়োজন হয়। সেই কাজটি করে দেন একজন কাউন্সিলর। তো দেখা যাচ্ছে অনেক মানুষ আছেন যারা নিজেরা দায়িত্ব নিতে চান না বা নিজেরা কোনো কাজ তেমনভাবে করতে চান না, তারা অন্যের উপরে অনেক বেশি নির্ভরশীল। তাদের ক্ষেত্রে কাউন্সেলিং করে খুব একটা বেশি কিছু লাভ হয় না। তাই বলে আমি কাউকে ছোট করতে চাইছি না, কিন্তু যে ব্যক্তির মধ্যে অদম্য ইচ্ছা শক্তি আছে, যে ব্যক্তির মধ্যে কাজ করার ভীষণভাবে ইচ্ছে আছে, সে কিন্তু কখনো কখনো তাকেও মানসিক সাপোর্ট দেওয়ার প্রয়োজন হয়। দেখা যায় একজন ব্যক্তি হয়তো খুব পড়াশোনা করেছেন, করার পরে তার যে একটা পরীক্ষা ছিল সেই পরীক্ষার জন্য খুব পড়াশোনা করেছেন এবং সেই পরীক্ষাটায় তিনি সাকসেসফুল হতে পারেননি, তিনি পাশ করেননি। সেই মুহূর্তে তিনি খুব ভেঙে পড়েন। এই ভেঙে পড়া থেকে তাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য, তাকে আবার পুনরায় মনের মধ্যে তাকে শক্তি তৈরি করার জন্য সেই ভূমিকা পালন করেন একজন কাউন্সিলর। অনেক সময় দেখা যায় যে আজকাল আমরা বলি কি যে মনের কথা যদি কাউকে বলা যায়, সেই মনের কথা বলতে পারলে কিন্তু মানসিক চাপ প্রায় 50% কমে যায়। তো এই 50% মানসিক সমস্যা বা স্ট্রেস যে আমার কমে যাচ্ছে শুধুমাত্র কথা বলতে পারলে। কিন্তু কথা বলবো কার সাথে? আজকাল ছোট ছোট পরিবার, নিউক্লিয়ার ফ্যামিলিতে বাচ্চারা সেভাবে কারোর সাথে কথা বলার মতন মানুষ পায় না, তার কথা শোনার মতন কেউ নেই। সেক্ষেত্রে ওই বাচ্চাটি স্ট্রেস ফিল করছে, তার জন্য তাকে কাউন্সেলিং করাতে হবে। আবার অনেক ব্যক্তি আছেন দীর্ঘদিন ধরে হয়তো মানসিক সমস্যা, যেমন হতে পারে দাম্পত্য কলহে ভুগছেন, হতে পারে সে যে জায়গায় কাজ করছেন সেই কাজের কর্মক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে তার এবং সেই সমস্যাগুলো থেকে নিজে বেরিয়ে আসতে পারছেন না। কিন্তু তাই বলে যদি হুট করে আমার মন খারাপ হচ্ছে, আমার হয়তো এই মুহূর্তে এই কাজটি করতে ইচ্ছে করছে না বা ভালো লাগছে না, তার জন্য কি আমি কাউন্সেলিং করাতে যাব? কখনো না, তা কখনোই না। কারণ আমাদের প্রত্যেকটা মানুষের কোনো কোনো মুহূর্তে মন খারাপ হতে পারে, কিছু ভালো না লাগতে পারে, কিন্তু তার জন্য কাউন্সেলিং করানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি দীর্ঘদিন ধরে কোনো সমস্যায় ভুগছেন এবং সেই সমস্যার কথাটা কাউকে সেভাবে জানাতে পারছেন না, কেননা আমাদের সব কথা তো আমরা সবাইকে বলতেও পারি না এবং বলাটাও ঠিক নয়, তো সেক্ষেত্রে সেই ব্যক্তি কি করবেন? যদি তার সমস্যাটা সত্যি ভীষণ প্র্যাকটিক্যাল হয় এবং সমস্যাটা সত্যি জটিল হয়, বা সমস্যাটা জটিল না হলেও সমস্যাটা তিনি বুঝতে পারছেন কিন্তু কাউকে বোঝাতে পারছেন না, কিন্তু সমস্যা থেকে বেরোনো প্রয়োজন, সেক্ষেত্রেও কিন্তু তাকে কাউন্সেলিংয়ের দ্বারস্থ হতে হবে। আর আরও একটা খুব ইম্পর্টেন্ট বিষয় হলো, মানুষ আজকাল কি করছে, যখনই সে চাপ অনুভব করছে এবং চাপের কথা কাউকে জানাতে পারছে না, তখন কিন্তু তার মধ্যে শুধু শরীর খারাপ নয়, শরীর খারাপের পাশাপাশি সে কি করছে, হাই প্রেশারের সমস্যা আসছে, ব্লাড সুগার বেড়ে যাচ্ছে এবং সেই সমস্যাগুলো নিয়ে সে বিভিন্ন মেডিকেল কনসালটেন্টের কাছে যাচ্ছেন, তাকে মেডিকেল চেক আপ করাচ্ছেন। কিন্তু মেডিকেল চেক আপ করলে, ব্লাড টেস্ট করালে যেমন আমার শরীরে কী কী সমস্যা আছে সেইগুলো আমি বুঝতে পারছি, কিন্তু আমার যদি ব্লাড টেস্ট করলে আমার মনের মধ্যে কি হচ্ছে, ব্লাড টেস্ট করলে আমি কতখানি স্ট্রেসে আছি, আমি কতখানি ডিপ্রেশনে আছি, বা আমার মন কতখানি খারাপ, সেটা কি ব্লাড টেস্টে কখনোই পাওয়া যাবে? কখনো পাওয়া সম্ভব না। সেই জন্য একজন কাউন্সিলর বা সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট
অবশ্যই সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্টের কাজ আলাদা। কেননা সাইকোলজিস্ট যখন আমি বলছি, সাইকোলজিস্টের কাছে যখন যাব তখন সে সাইকো অ্যানালিসিস করবেন, কিন্তু যখন সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছি তখন তিনি কি করছেন, ফিজিওলজি নিয়ে আলোচনা করছেন। ফিজিওলজির দিকটা যেমন দেখছেন তার পাশাপাশি তিনি কিন্তু সাইকোর পার্টটাও দেখছেন, সাইকোলজির পার্টটাও দেখছেন। কারণ তিনি এমডি করার পরে এমবিবিএসে তিনি একটা স্পেশাল পার্ট নিয়ে পড়াশোনা করছেন এবং তারপরে কিছু যখন আমাদের কাছে কাউন্সিলিং করাতে কেউ আসেন তখন আমরা তাদেরকে ক্লায়েন্ট বলে থাকি, কিন্তু যখন কোনো ডাক্তারের কাছে কোনো মানুষ যায় তাদেরকে পেশেন্ট বলা হয়। তো সাইকিয়াট্রিস্টের কাছে যখন যাচ্ছেন কোনো মানুষ অ্যাজ আ পেশেন্ট হিসেবে, তখন কিন্তু সাইকিয়াট্রিস্ট তাকে কিছু মেডিসিন প্রোভাইড করছেন। যখন দেখছেন যে হ্যাঁ তার মেডিসিনের প্রয়োজন আছে তখন তাকে মেডিসিন প্রোভাইড করছেন, যে পার্টিকুলার কোনো বিষয়ে। কারণ সমস্যাগুলো তো সবার যে খুব সিরিয়াস লেভেলের বা সমস্যাগুলো খুব মারাত্মক আকার ধারণ করেছে এমন তো নাও হতে পারে। তো 3টে ভাগে আমরা দেখেছি যে 3টে ভাগে ভাগ করা যেতে পারে এই সমস্যাটাকে। প্রথম স্টেপের যে সমস্যাগুলো থাকে সেটা কাউন্সিলিংয়ে মোটামুটি রিকভার করা যায়, কিন্তু সেকেন্ড স্টেপ বা থার্ড স্টেপ বা সেভিয়ার যে যখন সেভিয়ার স্টেজে চলে যাচ্ছে তখন সেভিয়ার স্টেজে গেলে কিন্তু শুধুমাত্র কাউন্সিলিং বা পরামর্শের মাধ্যমে তাকে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হয় না। সেই জন্য তখন তাকে কিছু কিছু পার্টিকুলার মেডিসিন প্রোভাইড করা হয়, এবং সেই মেডিসিনগুলো যে সব সময় দীর্ঘদিন খেয়ে যেতে হয় তা কিন্তু একেবারেই নয়। দেখা যাচ্ছে 1 মাস কি 2 মাস কি খুব বেশি হলে 6 মাস পর্যন্ত সেই মেডিসিনগুলো খাওয়ার পরে তিনি মোটামুটি স্বাভাবিক চিন্তাভাবনা করতে সক্ষম হন। এবং তার মধ্যে যে পার্টিকুলার কিছু কিছু প্রবলেম, যেমন দেখা যাচ্ছে কারো হরমোনাল প্রবলেম থাকে, কারো বায়োকেমিক্যাল প্রবলেম থাকে, কারো সাইকোলজিক্যাল প্রবলেম থাকে, সেই সব প্রবলেমগুলো মোটামুটি তিনি কাটিয়ে উঠতে সক্ষম হন এই 1-2 মাস বা 3 মাস বা 6 মাসের মেডিসিন খাওয়ার পরে। সে সুস্থ জীবনে ফিরে আসেন এবং সুস্থ স্বাভাবিক চিন্তা করতে সক্ষম হন। তার পরবর্তীতে তাকে শুধুমাত্র কাউন্সিলিং করিয়েই কিন্তু আর মেডিসিন দেওয়া হয় না, কাউন্সিলিং করিয়েই তাকে সুস্থ জীবন বা একটা সিদ্ধান্ত নিতে তাকে সাহায্য করা হয়। সেই জন্য এতক্ষণের আলোচনাতে মোটামুটি পরিষ্কার যে সব সময় কাউন্সিলিং করিয়েই যে সুস্থ করা যায় তা কিন্তু একেবারেই নয়। আবার আমরা যে ভুলটা করে থাকি যে সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্ট, যে কখন কাকে সাইকোলজিস্টের কাছে নিয়ে যাওয়া দরকার এবং কখন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া প্রয়োজন, সেই বিষয়টাতে গুলিয়ে ফেলি। তো সাইকিয়াট্রিস্টের কাছে যখন যাচ্ছি তখন তার মানসিক কিছু সমস্যা হয়েছে বলে আমরা ভাবতে পারছি বা মানসিক রোগী হিসাবে তাকে চিহ্নিত করতে পারি, কিন্তু তার মানে এই একেবারেই নয় যে যখন কাউন্সিলিং করানোর জন্য কাউকে নিয়ে আসছি বা কেউ যখন কাউন্সিলিং করতে আসছে তার যে কোনো সমস্যা হচ্ছে, মানসিক রোগী শেষ, তা একেবারেই নয়। এক্ষেত্রে আরেকটা বিষয় আমি অনেক ক্ষেত্রে দেখেছি, যারা হাই স্ট্যাটাসে বিলং করছেন, অর্থাৎ সমাজের যারা হাই সোসাইটিতে আছেন, তারা তাদের ইগোটাকে ছেড়ে ইগোকে বাদ দিয়ে তারা যখন বুঝতে পারেন যে তাদের কোনো মানসিক সমস্যা হচ্ছে, তাদের কাউন্সিলিংয়ের প্রয়োজন, তারা কিন্তু তৎক্ষণাৎ চলে আসেন কাউন্সিলিং করাতে। কিন্তু অনেকে এই জায়গাটা বুঝতে পারেন না যে কখন কাউন্সিলিং করাতে হবে। যদি আপনি দেখেন যে কারোর এরকম সমস্যা হচ্ছে, সে ডিসিশন নিতে পারছে না, সে রেগে যাচ্ছে অল্পেতে, বা সে সারাক্ষণ বিষণ্ণতা অনুভব করছে, যে কোনো অল্প কিছুতে প্রচণ্ড টেনসড হয়ে যাচ্ছে, তখন তাকে কাউন্সিলিংয়ের জন্য পরামর্শ আপনি দিতে পারেন বা কাউন্সিলিং করাতে নিয়ে আসতে পারেন। সেটা যদি আপনার নিজের ক্ষেত্রেও হয় তাহলেও একই, আপনাকে কিন্তু সেই মুহূর্তে কাউন্সিলিংয়ের জন্য আসতে হবে। আর কাউন্সিলিংয়ের জন্য এসে যখন একজন মানুষ আসছেন, অর্থাৎ একজন ক্লায়েন্ট যখন আসছেন, তাকে কিন্তু আমরা কখনোই কোনো রকম যে তাকে মেন্টালি সাপোর্টটা দেওয়া হয়, কিন্তু তাকে কোনো রকম বকাবকি করা বা তাকে কোনো রকম শাসন করা বা তাকে কোনো রকম জাজমেন্ট করা হয় না। তাকে যেহেতু জাজমেন্ট করি না বা আমি আমার কি ভাবছি আমি তাকে নিয়ে, সেটা কখনো তাকে বলা হয় না, বরং তাকে কিছু নির্দিষ্ট স্টেপে যখন বুঝতে পারি যে তার প্রবলেমটা কোথায়, সে কিভাবে ভাবছে, তার কোন ইমোশনাল বা তার কোন সাইকো অ্যানালিসিস করে সেইভাবে তাকে মোটামুটি গাইড করা হয় এবং তারপর দেখা যায় তার প্রবলেমগুলো থেকে তিনি বেরিয়ে আসতে পারেন। তো তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই।
এতক্ষণের আলোচনা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, এবং যদি নতুন হয়ে থাকেন এই পেজে, আপনি নতুন পেজটি দেখছেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।